সুপ্রিয় দর্শক, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করে থাকি কৃষিক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলো আছে, যে সমস্ত উন্নয়নগুলো আছে এবং যে সমস্ত উদ্ভাবনগুলো আছে সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এরকম কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন চলে যাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে। আজকে মাটি ও মানুষ টিম এসছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার হেলাচিয়া বাজার এলাকায়। আমরা এখানে কথা বলবো মিশ্র ফুলের মধু। এবং এই মিশ্র ফুলের মধু বলতে আমরা বোঝাচ্ছি এইখানে এখন এই ঋতুতে যে মশলা জাতীয় বিভিন্ন ফসল হয়, যেমন ধনিয়া, কালো জিরা, আপনার বিভিন্ন যে ডাল জাতীয় ফসল আছে, সেইগুলোর চাষাবাদ এখানে হচ্ছে। এবং মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে ঘুরে তারা মধু সংগ্রহ করছে। এবং এই মানিকগঞ্জ অঞ্চল এর একটা বিশেষত্ব হচ্ছে, কারণ বাংলাদেশের সব জায়গাতে মশলা জাতীয় ফসলের চাষাবাদ খুব বেশি হয় না। বিশেষ করে আমরা যদি বলি কালো জিরার মধু, এই কালো জিরা সহ অন্যান্য যে মশলা জাতীয় ফসল আছে সেটা কিন্তু এই অঞ্চলে হয়। এই পদ্মা বিধৌত যে এরিয়াটা আছে, অঞ্চলটা আছে, সেই পদ্মা বিধৌত অঞ্চলেই এই চাষাবাদটা হয়। আজকে আমরা এখানে একজন উদ্যোক্তার খামারে এসেছি এবং এই এলাকার যে মানুষজনরা আছে তারা এই মিশ্র ফুলের মধু চাষ সম্পর্কে এবং এই মধু সম্পর্কে তারা কিভাবে তারা সাহায্য করছেন, তারা কি ভাবছেন, তাদের কি প্রত্যাশা, সেই সম্পর্কে জানবো। আসুন আমাদের সঙ্গে। আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি মিশ্র ফুলের মধুর চাষ। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে মধু একটি সর্বোৎকৃষ্ট পানীয়। দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে আজকে যে প্রতিবেদনটি তুলে ধরছি সেটি কালোজিরার মধু। এই কালোজিরার মধুর উপরে প্রতিবেদনটি আমরা ধারণ করেছিলাম ভরা সিজনে, মার্চের শুরুতে। আমরা সেই প্রতিবেদনটি আপনাদের সামনে বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনায় তুলে ধরছি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা থেকে শুরু করে আমাদের যে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, সেখানেও মধুকে আরোগ্য লাভের একটা অন্যতম উপাদান হিসেবে চিহ্নিত করা হয়। মধু পুষ্টিকর খাবার, মধু ঔষধি গুণ সম্পন্ন। এখানে নানান ধরনের ঔষধি গুণ রয়েছে, যেগুলো আমাদের শারীরিক সুস্থতা বৃদ্ধি থেকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসা হিসেবেও ব্যবহৃত হয়ে এসেছে বিভিন্ন সময়ে। আমরা কোনোভাবেই মধুকে অস্বীকার করতে পারি না, অস্বীকার করতে চাইও না। মধু আমাদের খাদ্য তালিকায় একটা অন্যতম জায়গা জুড়ে আছে। আমরা মনে করি এটি একটি সর্বোৎকৃষ্ট পানীয়। এই যে সর্বোৎকৃষ্ট পানীয়, এই মধু সম্পর্কে আমাদের মানুষের মধ্যে নানান ধরনের বিভ্রান্তি রয়েছে। বিশেষ করে বাণিজ্যিক যে মৌচাষ, এই বাণিজ্যিক মৌচাষ শুরু হবার ফলে অনেকেই মনে করেন যে যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন, বিশেষ করে বাক্সর মধ্যে, তারা বোধহয় সঠিক মধু দেন না, তারা কৃত্রিম উপায়ে মধু তৈরি করেন। আসলে মধু কৃত্রিম উপায়ে তৈরি করা যায় না। কৃত্রিম উপায়ে অন্য অনেক কিছু বানানো গেলেও মধু পুরোপুরি একটা প্রাকৃতিক জিনিস। মৌমাছি ফুলে যায় এবং ফুল থেকে সে নেকটার সংগ্রহ করে। সে ফুল থেকে, সহজ ভাষায় যদি বলা হয়, ফুল থেকে সে মধু সংগ্রহ করে তার নিজের বেঁচে থাকার জন্যে, তার নিজের জন্য সে মধু সংগ্রহ করে। এবং লক্ষ লক্ষ মৌমাছি তারা প্রতিদিন নিরলসভাবে ফুলের বুকে বসে তারা মধু সংগ্রহ করে নিয়ে আসে। সেটা তারা বাক্সে জমা করে, অর্থাৎ তাদের চাক যেখানে রয়েছে সেই চাকে তারা জমা করে। সেখান থেকেই আমরা পরবর্তীতে মধু সংগ্রহ করি। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি আমাদের যারা সচেতন মানুষ তারা নিশ্চয়ই জানেন। এবং এই প্রক্রিয়ার আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এতে করে পরাগায়ন হয়। বারবার করেই আমরা যে কথাটা বলছি যে মৌমাছি পরাগায়নে সহায়তা করে। দর্শক মণ্ডলী, আমি এখন কথা বলছি মিশ্র মধু চাষের উদ্যোক্তা এস.এম. শাহীন হোসেনের সঙ্গে। এস.এম. শাহীন হোসেন, আপনাকে শুভেচ্ছা জানাই মাটি মানুষের পক্ষ থেকে। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে ঘিওরে আছি, তাই তো? মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। তো এটা তো কি ধরনের, এই যে মিশ্র ফুল, মশলা জাতীয় ফসলের মিশ্র মধু, এরকম তো ব্যাপারটা নাকি? একটু যদি বলতেন। আচ্ছা, মশলা জাতীয় মধু, ঔষধি গুণে ভরা মিশ্র মধু সকল মধুর সেরা। আজকে আমরা যে ঘিওর, মানিকগঞ্জ, হরিরামপুর, শিবালয় 4টা উপজেলার একটা
একটা মিডিলে আমরা এখানে আছি। এই এলাকার চাষিরা এত হাই ভ্যালু ক্রপটা চাষ করে থাকে, যেটা এইটা একটার পর একটা, যেমন আপনারা দেখতেছেন এই যে রসুন আছে, রসুন উঠে যাবে, এই জায়গায় তারা মরিচটা পাবে, এটারও একটা ফুল হচ্ছে। তারপরে আইলটাকেও তারা সর্বোচ্চ ব্যবহার করছে, এই জায়গায় দেখেন কালো জিরাটা দিছে। আমরা এই যে মিশ্র একটা ফসল হচ্ছে, এখানে কি কি মিশ্র ফসল হচ্ছে? এইটা হলো আপনার মরিচ হচ্ছে, পেঁয়াজ হচ্ছে, রসুন হচ্ছে, কালো জিরা হচ্ছে, ধনিয়া হচ্ছে, এনে করছে খেসারি করছে, এই জায়গায় ভুট্টা এবং করছে, সিজনে সবগুলো সবগুলো থেকেই থেকে আমরা আসতেছে। পাচ্ছি। কয়েকদিন পরে যখন আচ্ছা। এই ইয়েগুলো শেষ হয়ে যাবে, পরে কালো জিরার একক কালো জিরার মধু পাবো, সেই জায়গায় আমরা আবার চলে যাব। আচ্ছা, দর্শকদের এই কথাটা জানা একটু প্রয়োজন যে মধু আমরা যে খাই, মধু অবশ্যই আমরা স্বাদের জন্য খাই, সেটা ঠিকই আছে, কিন্তু মধুর আরেকটা বড় ব্যাপার হচ্ছে এর ঔষধি গুণ। আমাদের নানান ধরনের ফুল, যেমন আমরা লিচু ফুলের মধু খাই, সরিষা ফুলের মধু খাই, তো তেমনি বাজারে এখন খুব প্রচলিত এবং জনপ্রিয় হয়ে উঠেছে কালোজিরা ফুলের মধু। এই তিনটা নাম আমরা করতে পারি, কিন্তু এর বাইরেও যেই আরেক ধরনের মধু আমরা পেতে পারি বা পাই, সেটা আলাদাভাবে কেউ ব্র্যান্ডিং করে, কেউ করে না, সেটা হচ্ছে মিশ্র ফুলের মধু। মিশ্র ফুলের মধু, এখানে নানান ধরনের ফুল সাধারণত তার মিশ্রণ থেকে, তার নির্যাস থেকে যে আমরা মধুটা পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে মিশ্র ফুলের মধু। এবং আমাদের এই উদ্যোক্তা বলছেন যে মিশ্র ফুলের মধুটা এটা অধিক ঔষধি গুণ সম্পন্ন, কারণ নানান ধরনের ইনগ্রিডিয়েন্টস এখানে যুক্ত থাকে, ফলে এই মশলা জাতীয় যে মধুগুলো আমরা পাচ্ছি সেগুলো আমাদের ঔষধি গুণ সম্পন্ন, সেটা আমরা বিবেচনায় রাখবো। আমরা কথা বলছিলাম জনাব এস এম শাহীন হোসেনের সঙ্গে। তো এই মধুটার বাজারের দিক থেকে যদি আমরা তুলনা করি, লিচু ফুলের মধু আছে, সরিষা ফুলের মধু, মিশ্র ফুলের মধু, এর বাজার মূল্যের তারতম্য আছে? একটু হলো যে অবশ্যই তারতম্য আছে। যেমন সরিষার ফুলের মধু, এটার উৎপাদন প্রচুর, যার কারণে এটার একটু দাম কম। লিচুর মধুটারও উৎপাদন একটু বেশি, যার কারণে দাম কম। কিন্তু কালো জিরা বা মিশ্র ফুলের মধুর উৎপাদন কম, চাহিদা বেশি, এই জন্য এর একটা দামটাও বেশি। এটার উৎপাদন কম কেন? উৎপাদন কম হলো যে এনে তো পর্যাপ্ত পরিমাণে এটাতে হয় না, আর সব এলাকাতে হয় না। এই জাতীয় ফসলের মধ্যে চাষির সংখ্যা বেড়ে যায়, খামারের সংখ্যা বেড়ে যায়, বিদেয়ী সবাই যেহেতু এই জায়গায় বসার আপনি বলছেন যে মশলা জাতীয় ফসলের চাষ যেহেতু সব জায়গায় হয় না, বিশেষ করে ধনিয়া, কালো জিরা, এটা কোন ধরনের জমিতে বেশি হয়? এটা ওই যে নিচু অঞ্চলে বিশেষ করে করতে, চরাঞ্চলে বেশি করে, এবং এই জায়গায় প্লাবন ভূমি যে সমস্ত এলাকায় ওই জায়গায় করে। আর আমাদের যে বাংলাদেশে বহুত চাষি আছে, সবাই তাদের টার্গেট হলো যে ওই সময় তো আর অন্য জায়গায় কোনো ফসল নাই, তখন কালোজিরাতে আছে, লিচুর আগ পর্যন্ত এখানে থাকে। আর এই সময়টা মৌমাছির বংশবৃদ্ধিও হয়, প্রচুর পরিমাণে বংশবৃদ্ধিও হয়, রানিয়ে প্রচুর ডিম দেয়, বিদেয় অনেক সময় মধু রাখারও জায়গা থাকে না ঠিকভাবে পরিচর্যা না করলে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে নানান কারণে এই সিজনে মধুর সরবরাহটা কম থাকে, বিশেষ করে কালোজিরা ফুলের মধু, মশলা জাতীয় ফসলের মধু, সেই জন্য এটার দাম একটু বেশি অন্য তুলনায়। আচ্ছা, তো আপনাদের কি এটা বাজার সম্প্রসারণে বা এর বাজারের কি অবস্থা? আপনারা কি এখানে কোনো চ্যালেঞ্জ অনুভব করেন? আগে চ্যালেঞ্জ ছিল, কিন্তু এখন দিন দিন যাচ্ছে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে প্রাকৃতিক মধুই মনে হয় মধু, আর এইটা মনে হয় চিনি খাওয়ায় এরা মনে হয় মধু বের করে। আর আমরা যখন ছুটে যাই মাঠ থেকে মাঠে, এলাকার মানুষ দেখতেছে, তাদেরও যে ভ্রান্ত ধারণাটা ভাঙতেছে। কারণ হলো যে প্রাকৃতিক চাক হাতে চিপে নেওয়া হয়, হাতের ময়লা, বুন্দার ছাই, ডিম বাচ্চা, লার্ভা পিউবা, সব কিছু যখন এটা করা হয়, ওইটা হাইজিনিকটা ঠিক থাকে না, ওটা স্বাস্থ্যসম্মত না। আর এইটা যখন স্টেনস্টিল মেশিনের মাধ্যমে বাতাসের চাপে মধুটা পড়ে যাচ্ছে, মানুষ দেখতেছে, তাদের ফেইদও আসতেছে, আস্থা আসতেছে। আমাদের আগের যে প্রতিকূলতা যে ইয়াটা ছিল, এটা দিন দিন কাটতেছে, এবং মানুষ আমাদেরকে নির্ধারিত করে বলতেছে এই ফুলের মধু দেও, এই ফুলের মধু দেও, কারণ তারা নিজেরা মধু খাওয়ার ফলে তার স্বাদ, গন্ধ, বর্ণ দেখেই তারা বলতে পারে যে এটা এই ফুলের মধু, এই ফুলের মধু। তার মানে আপনারা যখন কমিউনিটিতে যাচ্ছেন বাক্সগুলো নিয়ে, শুধু আপনারা মধু সংগ্রহ করছেন তা না, কমিউনিটির এক ধরনের সচেতনতা তৈরি করছেন, বিশেষ করে মধু সম্পর্কে তাদের যে ভ্রান্ত ধারণা, সেই ভ্রান্ত ধারণাও আপনারা দূর করছেন। অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, আপনার সাফল্য কামনা করি। আপনাকেও ধন্যবাদ। মধু সম্পর্কে আমাদের আগ্রহ যেমন রয়েছে, তেমনি অনেক ক্ষেত্রে অসচেতনতা রয়েছে। যেমন আমরা মনে করি যে যেই প্রাকৃতিক যে চাক হয়, সেই প্রাকৃতিক চাকের মধুটাই সঠিক মধু, বাক্সে যেটা করা হয় সেটা কৃত্রিম মধু,
কৃত্রিম মধু মানেই সেটা ভালো নয়, এরকম কিছু ধারণা আছে। আমাদের মৌচাষী এস এম শাহিন হোসেন জানালেন যে তারা যখন এলাকায় এলাকায় যাচ্ছেন, তাদের বাক্সগুলো বসাচ্ছেন, তখন সেখানে কমিউনিটি পর্যায়েও একটা সচেতনতা তৈরি হচ্ছে। মানুষ নিজের চোখে দেখছে, নিজেরা মধু টেস্ট করে দেখছে। আমরা এই ব্যাপারটা আরেকটু ভালো করে বোঝার জন্যে এই ঘিওরের একজন এলাকাবাসী, আমরা যেখানে আছি, যে এই মাঠে দাঁড়িয়ে আছি, সে তার সঙ্গে কথা বলছি। জনাব রতন সাহেব, এই জমি জমা এখানে আপনার জমি আছে, আমার জমি আছে, জমি জমা আমাদের আছে? জমি জমা আছে। আচ্ছা, এবং আপনার জমির মধ্যেই তো বাক্সগুলো রাখা আছে জি জি এখন। জি, ওখানে তো আপনি তো এই পেশার মানুষ নন, না, না। কিন্তু তারপরেও আপনি আপনার বাড়িতে এই মৌমাছির বাক্স বা আপনার জমিতে মৌমাছির বাক্স বসানোর জায়গা করে দিয়েছেন কেন? দিয়েছে একটা কারণে, যে আসলে আমরা ছোট সময় থেকে দেখেছি যে আমাদের এই গাছে বিভিন্ন গাছপালা, এগুলো মৌমাছির এই যে চাকগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো দিনে দিনে আস্তে 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 বিলুপ্তির পথে, এখন নাই বলা চলে। এখন নাই বলা হ্যাঁ, চলে। আমরা মধু ওইভাবে আমরা কিনতে খেতে পারতেছি না। তো গত 2 বছর যাবত উনি এখানে আসতেছে। তো ওনার এখানে আসার পরে, ওনাকে পরে জায়গা দেওয়ার পরে, ওনাকে সব কিছু দেখলাম, যে আমরা মনে করতাম যে চিনি টিনি মিশিয়ে হয়তো বা অন্য কোনো কিছু করে কিনা। তো আমি ওইবার দেখলাম যে না, ওইরকম কিছু না। এবারও যে ওনাকে জায়গাটা দেওয়া হয়েছে, রুমটা দেওয়া হয়েছে, ওই বাক্সর মধ্যে চিনি মিশাচ্ছে না, মৌমাছি থেকে একেবারে প্রাকৃতিক যেভাবে প্রাকৃতিক জিনিসটা আসতেছে। মধুটা যেভাবে হ্যাঁ, হয় সেটাই আবার হচ্ছে। চিনি দেয় কি দেয় না এগুলো তো রাখা থাকবে অবশ্যই। জায়গাটাও আমি দিয়েছি, ওই ঘরে মাঝে মাঝে আমি যাই, দেখি যে কোনো চিনি থাকে নাকি। আচ্ছা, হ্যাঁ, এগুলো চেক করার জন্য মাঝে মাঝে যাই, দেখি রাত্রে বা অন্য কোনো সময় চিনি টিনি দেয়। তো ওইরকম কিছু পাইনি। তো ওনারা যে জিনিসটা মানে সংগ্রহ করে দিয়েছে মধুটা, এগুলো পেয়ে আসলে আমরা আসলেও খুশি, কারণ আমরা খেতে পারি বা নিতে পারি, কিনতে পারি। অনেক ধন্যবাদ। অনমানুষ আপনি একজন সচেতন উদ্যোক্তা। এই যে প্রকৃতি থেকে মধু বিলুপ্ত হয়ে, মৌমাছি বিলুপ্ত হয়ে যাচ্ছে, আগের মতো আর প্রাকৃতিক না। চাক থাকছে না, অন্তত তার একটা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখছে বজায় যে রাখছে। এই বাক্সগুলো করে। জি জি। এবং কৃষিতে লাভ হয়তো বোধহয় তাতে, নাকি? কৃষিতে ফল ভালো হয়, কৃষিতে ফলন ভালো হয়। ফলন ভালো হয়। জি জি। আচ্ছা, পরাগায়ন ঠিক বা আছে। এই যে- আমরা একটু আপনার কথাটা শুনি এই বিষয়ে। আপনি বলছিলেন কৃষিতে ফলন ভালো হয়, একটু বুঝায় বলবেন? ওই যে আগে আমরা সায়েন্সে পড়ছি এই যে পরাগায়ন সময়, পরাগায়ন, হ্যাঁ। তাই কি এই মৌমাছিটা ফুলের ভিতরে গেলে, হ্যাঁ, ওই শালটা ওই ফুলে পরাগায়ন মুখ দিয়ে আবার করে, আচ্ছা আচ্ছা, দুটোটাই করার পরে, হ্যাঁ, ফলন ভালো হয়, হ্যাঁ, আর ওই যে মধুটাও পিওর হয়। মধুটা পিওর হয়। হ্যাঁ। আচ্ছা, আর ওই যে বললো যে এটা মশলা মধু, ঠিকই, যেমন কালিজিরা ফুল, ধনিয়া ফুল, সরিষা ফুল, মরিচ ফুল, হ্যাঁ, ভুট্টা। এগুলি তো আপনার মশলা জাতীয়, উনি বলছে কথা, সত্য কথা, কথা সত্য। কথা আচ্ছা, সত্য। আসলেই ফুলে ফলে থেকে এই মধুটা মৌমাছি সংগ্রহ করে। তাতে আপনাদের কোনো সন্দেহ নেই? আচ্ছা আচ্ছা। তো এই জাতীয় প্রচেষ্টা, এই যে আমাদের মৌচাষীরা তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছুটে যায়, এক ফসল থেকে আরেক ফসলে ছুটে যায়, এগুলোকে তো সহযোগিতা করা দরকার, নাকি? হ্যাঁ, আমরা সহযোগিতা করি। আপনারা করেন, অন্য সব কৃষকরাও করে? আচ্ছা, সহযোগিতা না করলে এখানে উনি টিকে না সে তো বটেই, সে তো বটেই। না, আমি শুনেছি যে এই মানিকগঞ্জের যে চরাঞ্চলে নানান ধরনের, তারপরে ধরেন এখানে আসছে রতন ভাই, হ্যাঁ, আমাদের এখানের একটা মান্যগণ্য লোক, হ্যাঁ, আসছে, হ্যাঁ, ওনাদের ওই উপলক্ষে আমরা সবাই সার্বিক সহযোগিতা করে থাকি। জি। একজন তরুণ উদ্যোক্তা দেখতেছি, আপনার সাথে একটু কথা বলি। আপনি কি করেন? আমি পড়াশোনা করি, এমনি বাসায় কৃষি কাজ করি আর কি। পড়াশোনা করেন, পাশাপাশি কৃষি কাজ করেন। এই মৌমাছির চাষটা তো আপনি দেখেছেন, না? হ্যাঁ, অবশ্যই দেখেছি, এই- আমি তাদের সহযোগিতা করি। ও, মৌমাছিতে আপনি সহযোগিতা করেন? আচ্ছা, কি ভয় কেটে যাচ্ছে নাকি? হ্যাঁ, ভয় ভয় পান? কেটে যাচ্ছে, মাঝে মাঝে আমরা তাদের খামারে আসি, আইসা মধু বের করি। মধু বের দেখি করেন? যে ওইখানে কি ডিম দিচ্ছে নাকি রানী মৌমাছি। চিনতে পারেন? রানীকে হ্যাঁ, চিনতে পারেন? পারি। আচ্ছা রানী মৌমাছি দেখতে একটু বড়, আচ্ছা আমার এই ভাই শিখিয়ে দিচ্ছে আর কি, যে এখানে আচ্ছা, থাকি আর কি, আচ্ছা। অ্যাকশন করে আচ্ছা। এই আর কি। তো আপনি একজন শিক্ষার্থী হিসেবে আপনার মধ্যে কি উৎসাহ আসতেছে? হ্যাঁ, কৃষির প্রতি অবশ্যই ভালোবাসা অবশ্যই তৈরি আছে। হচ্ছে? হ্যাঁ, ভালোবাসা অবশ্যই। আপনার মতো আরো ইয়াং ছেলেপেলেরা যারা আছে, আপনার বন্ধু বান্ধব, তারাও কি আগ্রহ নিচ্ছে হ্যাঁ, কৃষিতে? অবশ্যই অবশ্যই। কারণ আমরা তো শুনি যে কৃষিতে ছেলেমেয়েরা আজকাল আর না না, আগ্রহী। বাংলাদেশ হলো কৃষির উপর নির্ভরশীল দেশ। আচ্ছা। এখানে সর্বপ্রথম কাজ হলো কৃষিকাজ শেখা, পড়াশোনার পাশাপাশি। তাই আমি সবাইকে বলতেছি আর কি, যে আমাদের ইয়াং যারা আছে কৃষিকাজও শিখুক, আবার এবং পড়াশোনাও করুক।
দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলছি এই এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আমিনুল ইসলামের সঙ্গে। কীরকম এলাকা বা কত বিঘা বা কত হেক্টর জমিতে চাষ হয়? এখানে 10 হেক্টরের মতো আমার ধনী আছে। 10 হেক্টর কালো জিরে আছে 5 হেক্টর। আচ্ছা, হ্যাঁ, গতবার একটু গতবার সাথে এবার বৃদ্ধি পাইছে ফলন, নাকি 25% বৃদ্ধি আছে। মানুষ যে বলে যে বাক্সের মধু খাঁটি না, না, বাক্সের মধু খাঁটি না, এটা যখন ভাঙ্গায় ওনারা এটা তৈরি করে তখন এটা খাঁটি থাকে। আর পরে কি করে এটা তো জানা যায় না আর কি। আর সেটা তো আর আপনারা বলতে পারবেন না, আর কিন্তু ওটা আপনারা- পরে খাঁটিও থাকা পারে, আবার মিক্সও করা পারে। এটা সবাই যে করে না, কিছু কিছু অসাধু ব্যবসায়ী থাকে তারা করতে সেটা পারে। তো সব ইতে থাকে, সেটা অন্য বিষয়। কিন্তু না, মধু আপনার ভালো। মধু মধু আমি সংগ্রহের যে গত বছর প্রক্রিয়া, কিনে নিয়েছি, এবারও আচ্ছা। নেওয়ার আশা আছে। আচ্ছা। ওদের মধু ভালো। এই মধু সংগ্রহের প্রক্রিয়াতে তো কোনো ভেজাল দেবার কোনো ব্যাপার না, নাই, প্রক্রিয়ার মধ্যে ঝামেলা নাই। কোনো ঝামেলা নাই। প্রক্রিয়াতে ঝামেলা নাই। ওরা তো আচ্ছা। বাক্সের থেকে বাইর করে ওরা এটা যখনই করে মেশিনের মাধ্যমে মধু করে কালেকশন করে। যারা মৌ তখন চাষ ঠিক করেন আছে। তাদের একটা অভিযোগ বা দুঃখ, সেটা হচ্ছে যে আমাদের এই অনেক সময় কীটনাশক ব্যবহারের কারণে মৌমাছি মারা যায়। সেই ব্যাপারে কৃষক পর্যায়ে কি আপনারা সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করেন? কৃষক পর্যায়ে আমরা যখন মুকুল অবস্থা থাকে তখন আমরা ওই যদি একান্তই প্রয়োজন হয় তো আমরা দুপুরের পরে দিতে বলি, মানে পরাগায়ন তো হয় সকালের দিকে? সকালের দিকে, তখন দেয় না। এবং যদি খুব বেশি প্রয়োজন না হয় তখন ওষুধ দেন আর কি। আমরা ওনাদেরকে সচেতন করছি। তার মানে কৃষক ভাইরা যদি এইটুকু অন্তত সচেতনতা মেনে চলেন যে যদি আপনি যদি একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন যে আপনার কীটনাশক ব্যবহার না করলেও চলে, তাহলে দয়া করে করবেন না, কারণ কীটনাশক সকলের জন্যই ক্ষতিকর। আর যদি করতেই হয় একান্তই, তাহলে পরে সকালের দিকে না প্রতি করে বছর প্রয়োজন বিকেলের হয় না। দিকে গত করেন। বছর কিছু এবার কিন্তু আবহাওয়া ভালো, আপনি খেসারিতে কোনো জাপ পোকা নাই, এই ফলসিতে পোকা নাই, পোকার আক্রমণ নাই। এবার হ্যাঁ, না, এবছর প্রকৃতি পোকার ভালো। আক্রমণ নাই। জি। মাঠে যান, আপনি দেখবেন খেসারি ভালো আছে। আমাদের বিজ্ঞানী আইনস্টাইন বলতেন যে পৃথিবী থেকে যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তাহলে পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ এই যে প্রাণ প্রকৃতির যে অস্তিত্ব, সেই প্রাণ প্রকৃতির অস্তিত্বটা বিলীন হয়ে যাবে যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায়। তাই মৌমাছিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। মৌমাছিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের ওদের প্রতি একটু সদয় হতে হবে। ওদের যে সহায়ক পরিবেশ, সেই পরিবেশের প্রতি আমাদের নজর দিতে হবে। আপনারা জানেন যে আজকে এখানে একজন স্থানীয় একজন সচেতন নাগরিক তিনি বললেন যে আগে তাদের এই এলাকাতে প্রচুর প্রাকৃতিক যে মৌচাক, সেই মৌচাক এখানে অনেক হতো। তারা মূলত এই প্রাকৃতিক মৌচাকের মধুই খেতেন, কিন্তু সম্প্রতি তারা লক্ষ্য করছেন যে এই প্রাকৃতিক মৌচাক আর বসছে না। অর্থাৎ প্রকৃতি থেকে মৌমাছি মনে হয় হারিয়ে যাচ্ছে। বিশেষ করে ওই যে জাতের প্রাকৃতিক যে বন্য জাত, সেই বন্য জাতের মৌমাছিরা বোধহয় বিলুপ্ত হতে বসেছে, কিংবা যে কোনো কারণেই হোক তারা আর বসছে না। এই যে একটা প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, প্রকৃতিতে একটা বিরূপ পরিবেশ তৈরি হচ্ছে, এইটা আমাদের লক্ষ্য রাখা দরকার। এবং আইনস্টাইন সাহেব যে কথাটা বলেছেন, বিজ্ঞানী আইনস্টাইন, সেটার সঙ্গে যদি এবার আমরা মিলাই যে প্রকৃতি থেকে আমরা কোনোভাবে যেন মৌমাছিকে বিলুপ্ত হতে না দিই, আমরা যেন মৌমাছির সংরক্ষণে তাদের প্রতি সদয় থাকি, তাহলে আমাদের কৃষি সমৃদ্ধি আসবে, আমাদের কৃষি তাহলে এগিয়ে যাবে। তাই আসুন আমরা কৃষি সমৃদ্ধির জন্যে, মানুষের খাদ্য নিরাপত্তার জন্যে এবং আমাদের প্রকৃতির সুরক্ষার জন্যে মৌমাছির প্রতি সদয় থাকি। আমরা মধু পান করি, আমাদের ইফতারের শরবত হতে পারে মধু দিয়ে, নানান ধরনের মুখরোচক খাবার, মিষ্টি জাতীয় খাবার, সেগুলো তৈরি হতে পারে মধু দিয়ে। আপনারা সবাই জানেন যে আমাদের এই অঞ্চলের মানুষ আমরা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করি, এবং মধু দিয়ে কিন্তু হরেক রকমের মিষ্টি জাতীয় খাবার তৈরি করা যায়। সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা মধু এবং মৌমাছির সঙ্গে থাকব, তাদেরকে আমরা ভালো রাখবো, নিজেরা ভালো থাকবো। আগে প্রকৃতিতে অনেক মৌমাছি ছিল, তাদের অন্য কোনো সোর্সের দরকার পড়তো না, প্রকৃতি থেকেই তারা মধু পেতেন। কিন্তু এখন প্রকৃতিতে সেই মৌচাকগুলো নাই বললেই চলে। এখন যদি তাদের মধু খেতে হয় তাহলে কেনা মধুর উপরেই তাদের নির্ভর করতে হবে। সেটাও যে খুব সহজপ্রাপ্য তা নয়, কারণ নানান ধরনের সংকট এখানে বিরাজমান রয়েছে। এই সংকট কাটাতে আমাদের মৌচাষিরা এগিয়ে এসছেন। আপনারা জানেন যে বাংলাদেশের অনেক এলাকাতে এখন ক্ষুদ্র মৌচাষির তৈরি হয়েছে, বিশেষ করে তরুণ উদ্যোক্তারা তারা এগিয়ে আসছেন, এবং এই ক্ষুদ্র মৌচাষিরা
তাই এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, বাণিজ্যিক মৌ চাষের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা একটা জায়গায় নির্দিষ্ট থাকে না। তারা বিভিন্ন, যেহেতু এটা ফুলের সাথে সম্পর্কিত, বিভিন্ন ঋতুতে বিভিন্ন জায়গায় যেখানে যেটা ভালো হয় সেই চাষাবাদটাই সেখানে তারা ছুটে যান এবং সেখান থেকে তারা মধু সংগ্রহ করেন। যেমন আমাদের যে উদ্যোক্তা, তিনি টাঙ্গাইলের ঘাটাইলের মানুষ, কিন্তু তিনি এখন ছুটে এসছেন মানিকগঞ্জের এই ঘিওর উপজেলাতে। কেন? কারণ কালোজিরার মধুটা এইখানে সবচেয়ে ভালো হয়। কালোজিরার ফুল বা এই যে মিশ্র ফুল, মশলা জাতীয় ফুলের চাষ, সেটা ফসলের চাষ, সেটা এখানে যেহেতু হয়, ফলে ওই মশলা জাতীয় ফসলের ফুল থেকে এখানে মধু সংগ্রহ করাটা সহজ হয়। এবং তারা এখানে এসছেন, মধু সংগ্রহ করছেন বলেই এলাকার মানুষ তারা খুশি। এলাকার মানুষ নিজের চোখে দেখছেন, তারা বললেন যে তারা দেখছেন মধু খাঁটি কি খাঁটি নয়, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে তারা নিজেরাও মধু সহজে সংগ্রহ করতে পারছেন। এই যে একটা মেলবন্ধন তৈরি হচ্ছে, এই যে আমরা কৃষি সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি, এই যে পরাগায়নের মাধ্যমে কৃষিতে আমরা ফলন বাড়াচ্ছি, এই সবটা মিলিয়েই আমাদের নতুন ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ। ফলে আমরা যারা নতুন বাংলাদেশ চাই, তাদেরকে কৃষিটাও মেরামত করার কথা ভাবতে হবে। আপনাদের সকলের প্রতি ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা রইল। আপনারা মাটি ও মানুষের সঙ্গে থাকুন, যে যেভাবে পারুন মাটি ও মানুষকে সহযোগিতা করুন। সকলকে সাথে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ এবং সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।